বাংলাদেশের নারী ক্ষমতায়নের গল্পটা সত্যি বলতে বেশ জটিল। মানে একদিকে আমরা শুনি অসাধারণ সব সাফল্যের কথা, দারুণ সব পরিসংখ্যান, আবার অন্যদিকে দেখতে পাই বৈষম্যের এক কঠিন বাস্তবতা। তো চলুন আজ এই অবাক করা বৈপরীত্যের গভীরে যাওয়া যাক। আমাদের আলোচনার শুরুটা হোক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই অসাধারণ লাইনটা দিয়ে। কি সহজ আর সুন্দর কথা, তাই না? সভ্যতার মূল ভিত্তি তো হল নারী আর পুরুষের সমান অংশীদারিত্ব। কিন্তু এই আদর্শটা বাংলাদেশে আসলে কতটা সত্যি, চলুন সেটাই আমরা দেখব। আচ্ছা, পরিসংখ্যানের দিকে যদি তাকাই তাহলে ছবিটা কিন্তু বেশ উজ্জ্বল। এই যেমন ধরুন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট, সেখানে লিঙ্গ সমতার দিক থেকে বাংলাদেশ কিন্তু দক্ষিণ এশিয়ায় ১ নম্বরে। শুধু তাই নয়, ভারত বা পাকিস্তানের চেয়েও অনেক এগিয়ে। আর এটা কিন্তু টানা কয়েক বছর ধরে। নিঃসন্দেহে এটা একটা বিরাট অর্জন। কিন্তু এই দারুণ পরিসংখ্যানের ঠিক নিচেই কিন্তু লুকিয়ে আছে একটা ভয়ঙ্কর সত্যি। দেখুন এই সংখ্যাটা ৫৯%। ইউনিসেফ বলছে বাংলাদেশে প্রায় ৫৯% মেয়ের বিয়ে হয়ে যায় ১৮ বছর হওয়ার আগেই। ভাবা যায়, বাল্যবিবাহের হারে আমরা বিশ্বের সর্বোচ্চ দেশগুলোর একটা। আগের স্লাইডের সাফল্যের সাথে এটা কি মেলে? একেবারেই না। আর ঠিক এখানেই সেই মস্ত বড় প্রশ্নটা চলে আসে। একদিকে সাফল্যের এত দারুণ সব পরিসংখ্যান, আর অন্যদিকে বৈষম্যের এত গভীর এক চিত্র। তাহলে বাংলাদেশে নারী ক্ষমতায়নের আসল গল্পটা ঠিক কি? এই জটিল বিষয়টাই আমরা আজ একটু খতিয়ে দেখব। এই পরিস্থিতিটা ঠিকঠাক বুঝতে হলে শুধু খবরের শিরোনাম দেখলে কিন্তু হবে না, আমাদের আরও গভীরে যেতে হবে। আসুন প্রথম অংশে এই মূল বৈপরীত্যটাকেই বোঝার চেষ্টা করি। এই প্যারাডক্সটা বুঝতে একজন গবেষকের দারুণ একটা ধারণার সাহায্য নেওয়া যাক। পণ্ডিত নাইলা কবির ক্ষমতায়নের একটা খুব গুরুত্বপূর্ণ সংজ্ঞা দিয়েছেন। তার মতে ক্ষমতায়ন মানে শুধু টাকা আয় করা বা স্কুলে যাওয়া নয়। আসল ক্ষমতায়ন হল কৌশলগত জীবন পছন্দ করার ক্ষমতা, মানে এমন সব সিদ্ধান্ত নিতে পারা যা একজনের জীবনের মোড়ই ঘুরিয়ে দিতে পারে। চলুন এই ধারণাটাকেই আমরা একটা মাপকাঠি হিসেবে দেখি। এবার তাহলে অর্থনীতির দিকটা দেখা যাক। প্রায় তো বলা হয় এটাই নাকি নারী ক্ষমতায়নের সবচেয়ে বড় সাফল্যের জায়গা। কিন্তু এখানেও কি সেই একই প্যারাডক্স লুকিয়ে আছে? দেখুন, আমাদের দেশের অর্থনীতির তো মূল চালিকা শক্তিই হল এই তৈরি পোশাক বা আরএমজি শিল্প। আর এই বিশাল শিল্পের চাকাটা সচল রেখেছেন প্রায় ৪০ লক্ষ শ্রমিক, যাদের প্রায় ৮০% কিন্তু নারী। এই শিল্পটা গ্রামের লক্ষ লক্ষ নারীকে প্রথমবারের মতো প্রাতিষ্ঠানিক কাজের সুযোগ করে দিয়েছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই যে অর্থনৈতিক অংশগ্রহণ, এটা কি আসলেই নারীকে ক্ষমতায়িত করছে? নাইলা কবিরের মতো গবেষকরা কিন্তু বলছেন বিষয়টা এত সহজ নয়। প্রায়ই দেখা যায় নারীরা মজুরি পেলেও সেই টাকার ওপর তাদের নিজেদের কোনো নিয়ন্ত্রণই থাকে না। তার উপর আছে স্বল্প বেতন, অস্বাস্থ্যকর কাজের পরিবেশ, আর উপরে ওঠার পথে একটা অদৃশ্য দেয়াল, যাকে বলে গ্লাস সিলিং। এই সবকিছুই তাদের এগিয়ে যাওয়ার পথ আটকে রাখে। ক্ষুদ্রঋণের গল্পটাও অনেকটা একই রকম। একদিকে এটা অবশ্যই নারীদের হাতে টাকা এনে দিয়েছে, তাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করেছে। কিন্তু এর আরেকটা পিঠও আছে। অনেক ক্ষেত্রেই দেখা যায় ঋণের টাকাটা আসলে নিয়ন্ত্রণ করে পরিবারের পুরুষ সদস্যরা, আর ঘরের কাজ সামলে বাইরের কাজ করা এই দ্বৈত বোঝা নারীর ওপর চাপটা কিন্তু আরও বাড়িয়ে দেয়। আচ্ছা, অর্থনীতি তো গেল, এবার চলুন আইনের জগতে যাওয়া যাক। এখানে একটা মৌলিক সংঘাত লুকিয়ে আছে যা নারী ক্ষমতায়নের পথটাকে আরও অনেক বেশি জটিল করে তুলেছে। এই বিষয়টা একটু ভালো করে বুঝতে হবে। দেখুন, আমাদের আইনের দুটো চেহারা আছে। একদিকে সংবিধান, আমাদের দেশের সর্বোচ্চ আইন। তার ২৮-২ অনুচ্ছেদে পরিষ্কার বলছে যে রাষ্ট্র আর জনজীবনের সবখানে নারী পুরুষ সমান, মানে পাবলিক লাইফে একজন নারী একদম সমান নাগরিক। কিন্তু যেই বিষয়টা ব্যক্তিগত জীবনে আসে, ধরুন বিয়ে, তালাক বা সম্পত্তির উত্তরাধিকার, তখনই ছবিটা পুরো পাল্টে যায়। সেখানে চলে আসে আলাদা আলাদা ধর্মীয় আইন, যা প্রায় বৈষম্যমূলক। এই যে একই দেশে দুটো ভিন্ন আইন, একেই বলা হচ্ছে লিগ্যাল ডুয়ালিজম বা আইনি দ্বৈততা। সোজা কথায় পাবলিক লাইফে নারী স্বাধীন, কিন্তু প্রাইভেট লাইফে সে পরাধীন হয়ে যেতে পারে। আর এই আইনি সংঘাতটা যে কতটা গভীর তা বোঝা যায় একটা বিষয় দেখলে। নারীর প্রতি সব ধরনের বৈষম্য দূর করার জন্য একটা আন্তর্জাতিক সনদ আছে, যার নাম সিড। বাংলাদেশ কিন্তু সেই সনদের দুটি খুব গুরুত্বপূর্ণ ধারার ওপর এখনও তহফ্ফুজ বা রিজার্ভেশন রেখে দিয়েছে। কারণ হিসেবে বলা হয় এগুলো নাকি আমাদের ধর্মীয় ব্যক্তিগত আইনের সাথে মেলে না। বুঝতেই পারছেন পূর্ণ সমতা অর্জনের পথে এটা কত বড় একটা বাধা। চলুন এবার রাজনীতির ময়দানটা একটু ঘুরে আসা যাক। এখানেও কিন্তু সেই একই প্যারাডক্স। দারুণ অগ্রগতির ছবির পেছনেই লুকিয়ে আছে এক অন্যরকম বাস্তবতা।
একদিকে দেখুন, রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ কিন্তু বিশ্বের সেরা দেশগুলোর একটা। পৃথিবীতে আর কোনো দেশে এত লম্বা সময় ধরে নারী সরকার প্রধান ছিলেন না। এটা তো একটা অবিশ্বাস্য রেকর্ড। কিন্তু এই অসাধারণ সাফল্যের নিচেই কিন্তু আর একটা ছবি আছে। দলের একেবারে তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ কিন্তু খুবই কম। আচ্ছা, সংসদে তো নারীদের জন্য 50টা আসন সংরক্ষিত আছে, তাই না? কিন্তু অ্যাক্টিভিস্টরা অনেকেই এই ব্যবস্থাকে বলেন টোকেনিজম বা প্রতীকী রাজনীতি। কেন? কারণ এই আসনগুলোর সদস্যরা তো সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন না, তাদের মনোনয়ন দেয় রাজনৈতিক দলগুলো। ফলে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকার খেয়ে দলের প্রতি বেশি অনুগত থাকেন। আর একটা আইন ছিল যে 2020 সালের মধ্যে প্রত্যেকটা রাজনৈতিক দলের সব কমিটির 33% সদস্য হতে হবে নারী। এই স্লাইডটা দেখুন, বাস্তবতাটা কি। কোনো বড় দলে কিন্তু সেই আইনি লক্ষ্যমাত্রার ধারে কাছেও যেতে পারেনি। এ থেকেই বোঝা যায় রাজনৈতিক কাঠামোতে নারীদেরকে অন্তর্ভুক্ত করার বিষয়টা আসলে কতটা দুর্বল। আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমরা দেখব এই যে এতগুলো প্যারাডক্স, এগুলো ভাঙার জন্য এখন কি ধরনের চেষ্টা চলছে, আর ভবিষ্যতের পথটাই বা কী হতে পারে। সম্প্রতি দেশের রাজনৈতিক পট পরিবর্তনে একটা দারুণ সুযোগ তৈরি হয়েছে। একটা নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করা হয়েছে, আর তাদের প্রস্তাবগুলো নিয়ে এখন সারা দেশে চলছে তুমুল আলোচনা বিতর্ক। এই কমিশনের দুটো প্রস্তাব সবচেয়ে যুগান্তকারী। প্রথমটা হল একটা অভিন্ন পারিবারিক আইন বা ইউনিফর্ম ফ্যামিলি কোড চালু করা, মানে ধর্ম বর্ণ নির্বিশেষে বিয়ে, তালাক বা উত্তরাধিকারের মতো বিষয়ে সবার জন্য একই আইন থাকবে। আর দ্বিতীয়টা হল সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন 50টা থেকে বাড়িয়ে 100 করা এবং সেখানে সরাসরি নির্বাচনের ব্যবস্থা করা। কিন্তু এই সংস্কারের পথটা মোটেও সহজ না। রক্ষণশীল বিভিন্ন গোষ্ঠী এর তীব্র বিরোধিতা করছে। লড়াইটা আসলে দুটো ভিন্ন চিন্তাধারার মধ্যে। একদিকে আছেন তারা যারা মনে করেন সমতা একটা সর্বজনীন মানবাধিকার, এটা সবার জন্য সমানভাবে প্রযোজ্য। আর অন্যদিকে আছেন তারা যারা মনে করেন অধিকারকে ধর্ম আর সংস্কৃতির ভিত্তিতেই দেখতে হবে। সব মিলিয়ে বাংলাদেশ আজ নারী ক্ষমতায়নের এক খুব গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়ে আছে। এখন প্রশ্ন হল, এই গভীর আর জটিল প্যারাডক্সগুলো ভেঙে দেশ কি সত্যিকারের সমতার দিকে এগিয়ে যেতে পারবে? এর উত্তরের উপরেই কিন্তু নির্ভর করছে 21 শতকের বাংলাদেশ তার সব নাগরিককে সমান সুযোগ আর মর্যাদার প্রতিশ্রুতিটা শেষ পর্যন্ত কতটা পূরণ করতে পারবে।